আলবির ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল, যা দেখে অলি থমকে গেল। হাসছেন কেন? আলবি মুখটা পুনরায় অনুভূতি শূন্য করে অলির দিকে তাকিয়ে বলল, আমি প্রশ্ন করিনি, উত্তরই দিয়েছি। আমার কথার মাঝে তোমার উত্তর লুকিয়ে আসতে। অলি মাথা ঘোরাতে লাগলো। অলি কিছু মুহূর্ত চুপ থেকে বলে উঠলো, এত ঘুরিয়ে পিছিয়ে না বললে সোজা সাপটা বলতে পারতেন যে আপনি রোগী দেখতে যাচ্ছেন। আমি রোগী দেখতে যাচ্ছি না, ক্লায়েন্টের সাথে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। কিসের ক্লায়েন্ট? আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকায়। অফিসে যাচ্ছি, নতুন প্রজেক্ট লঞ্চ করা হবে, এটা নিয়ে কয়েকজন ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। অলি বুঝতে পারলো না। অফিসে যাচ্ছেন মানে? আপনি না ডাক্তার? ইয়েস, তবে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা কোম্পানি আছে, এর কয়েকটা শাখা বাইরের কান্ট্রিতেও আছে। আর আমাদের কাজ হলো নতুন নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা এবং সেগুলোর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। এছাড়া আরো অনেক কাজ আছে। তুমি চাইলে আমি তোমাকে ডিটেলসই বলতে পারি। অলি হা করে তাকিয়ে আছে। আলবি বার কয়েক দূর পলক ফেলে জিজ্ঞেস করলো, হা করে আসো কেন? তোমার কি ক্ষুধা লেগেছে? অলি তড়াক করে মুখ বন্ধ করে ফেললো। কথা করানোর জন্য বলে, আমি ওসব জেনে কি করব? আপনি বরং নিজের কাজে যান। কি করবে মানে? তোমার অবশ্যই জানা দরকার। অলি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে আলবি স্বাভাবিক স্বরে বলে ওঠে, আমি মনিটরে গেলে তুমি তো এসবের মালিক হবে, তখন তো তোমাকে কোম্পানির গুলো কাজ দেখাশোনা করতে হবে, তাই না? আলবির কথাগুলো শুনে অলি হতবাক হয়ে গেল। লোকটা যে বারবার তাকে শর্তগুলোর জন্য খোঁচা মারছে সেটা সে ভালোভাবে বুঝতে পারছে। চুপ করুন, এসব শুনতে ভালো লাগছে না। আপনার কোম্পানির মালিক হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আলবি অলির দিকে 2 পা এগিয়ে আসলো, ফলস্বরূপ অলিও 2 পা পিছিয়ে গেল। আপনি কথায় কথায় আমার দিকে এগিয়ে আসেন কেন? তুমি পিছিয়ে যাও কেন? আবারও প্রশ্নের উত্তরে প্রশ্ন করতেন। প্রশ্নের মাঝে উত্তর আসতে অলি নিজের পরনের ওড়না মাথায় সহ পুরো শরীরে পেঁচিয়ে নিল। আলবি ঠাট্টার স্বরে বলল, তোমার মালিক হওয়ার ইচ্ছে না থাকলে ওরকম শর্ত দিয়েছিলে বা কেন? অলি চুপ করে রইল। কি হলো বলো? দেখো অলি, ভালো সাজতে হবে না, তুমি যেমন তেমনই বিহেভ করো। আলবির কথা শুনে অলির ভীষণ খারাপ লাগলো। এখন তোমার সাথে কথা বলার টাইম নেই, একজন সার্ভেন্ট পাঠিয়ে দেবো, যা খেতে পারবে তাকে বলে দিও। আলবি ঘুরে চলে আসতে নিলে অলি বলে ওঠে, আপনার এত সমস্যা হলে আমি আমার শেষ শর্তটা উঠিয়ে নিব। আলবি অলির দিকে তাকিয়ে বলল, আই হ্যাভ নো প্রবলেম। আমি মরে যাওয়ার পর সম্পত্তি কি পাবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আর থাকারও কথা নয়, তাই না? শুধু আমার মা বাবা আর আমার বোনকে দেখে রেখো। কথাটা শুনে অজান্তে অলির বুকটা ধপ করে উঠলো। আলবি চলে আসতে নিলে দ্রুত গতিতে আলবির সামনে এসে দাঁড়ালো। আলবি অবাক চোখে অলির দিকে তাকায়। অলি বলে ওঠে, আপনি এভাবে কেন বলছেন? আলবি গা ছাড়া ভাব নিয়ে বলল, কিভাবে বললাম? অলি কিছু বলতে নিলে তার গলা আটকে যায়। অলির অবস্থা দেখে আলবি চিন্তিত হয়ে পড়ে। অলির দিকে এগিয়ে যেতে নিলে অলি পিছিয়ে যায়। আপনি অনেক খারাপ। আলবি অলিকে ধরতে গেলে অলি তার হাত ছড়িয়ে নেয়। আলবি অসহায় কণ্ঠে বলে ওঠে, আর কি করেছি আমি, বলবে তো? অলি এক নাগাড়ে বলতে লাগলো, আপনি কোথাও যাওয়ার আগে এভাবে কেন বলে যাচ্ছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছুক্ষণ পরে মরে যাবেন। কথাটা শুনে আলবি নিশ্চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর বলে ওঠে, আমি যদি মরেও যাই তাতে তোমারই বা কি? আমি খারাপ লোক, সেই সাথে একজন র্যাপিস্ট, সেই হিসেবে তো আমার মরে যাওয়া উচিত, তাই না? তুমি তো বলেছিলে। অলি থমকে গেল। হ্যাঁ, আলবি ঠিকই বলেছে, কিন্তু তার কষ্ট লাগলো কেন? কি হলো বলো? আমার তো মরে যাওয়া উচিত, তাই না? অলি নিজেকে সামলে বলে উঠলো, আপনি মরে গেলে আমার বাবু অনাথ হয়ে যাবে, তাই আপনার বেঁচে থাকা উচিত। অলির উত্তরটা আলবির পছন্দ হলো না, তবে সে যা শুনতে চেয়েছে সেটা বর্তমানে অলির মুখ থেকে শুনতে চাওয়াটা হয়তো ভুল। হোয়াটএভার, সামনে থেকে সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। অলি চুপচাপ সরে দাঁড়ালো। আলবি পা ফেলে চলে গেল। রূপসার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার মন ভালো নেই। আলবি এরকম কিছু করবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। সেই ছোট্টবেলা থেকে আলবিকে সে ভালোবাসে। অভি, তুমি কখনই আমার ভালোবাসা দেখলে না, কেন দেখলে না বলো? আমার মাঝে কিসের কমতি ছিল? আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। রূপসার চোখ থেকে পানি পড়ছে, তার বুকটা ফেটে যাচ্ছে। সে কিছুতেই অলিকে মেনে নিতে পারছে না। রূপসা, তুই রেডি হসনি এখনো? আচমকা পেছন থেকে আসা কারো আওয়াজে রূপসা তড়িৎ গতিতে নিজের চোখ জোড়া মুছে নিল। নিজেকে স্বাভাবিক করে দরজার দিকে তাকাতে দেখলো ইয়াদ দাঁড়িয়ে আসতে। ইয়াদ রূপসার দিকে এগিয়ে আসতে বলল, কিরে, দেরি হয়ে যাচ্ছে তো? তুই তো জানিস আজকে আমাদের বাস্কেটবল টুর্নামেন্ট আছে, তারপর ভাইয়া অফিসে গেলে কলেজ শেষে আমাকে সেখানে যেতে হবে। তাড়াতাড়ি চল, নয়তো রেখে চলে যাব। রূপসা একটা শ্বাস ফেলে বলে ওঠে, তোমার যদি বেশি তাড়া থাকে তাহলে অপেক্ষা করছো কেন? চলে যাও, এমনিতেও আমাকে নিয়ে কেউ ভাবে না। ইয়াদ সবসময়ের মতো হাসি দিয়ে বলল, তুই কি ভাইয়ার কথা বলছিস? রূপসা স্বভাব সুলভ মাথা নিচু করে রাখলো। তার ভালো লাগছে না, সবকিছু বিষাদ লাগছে। আলবিকে সে ভালোবাসতো, এখনো বাসে। ইয়াদ এবার মুখটা সিরিয়াস করে বলল, একটা সত্যি কথা বলি শোন, ভাইয়া তার বউকে অনেক বেশি ভালোবাসে, তাই তার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। রূপসা অগ্নিচোখে রিয়াদের দিকে তাকায়, তারপর শক্ত কণ্ঠে বলে ওঠে, অভি একবারও বলেনি যে ওই মেয়েটাকে ভালোবাসে। আমার বিশ্বাস যে ওই মেয়েটাই ওকে ফাঁদে ফেলেছে। ইয়াদ হেসে উঠলো, ট্র্যাপে ফেলেছে, তাও আবার ভাইয়াকে? অসম্ভব। দেখ, তো আর ভালোর জন্যই বলছি, ভাইয়া আর তার বউয়ের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে যাস না। রূপসা ভ্রুকুচকে তাকালো, সন্ধিহান কণ্ঠে বলল, বাহ, মেয়েটা আস্তে নাচতে দেখছি সবার মন জয় করে নিয়েছে। ইয়া, তুই ওর কথা ভাবলে কিন্তু নিজের বোনের কথা ভাবলে না।
তুমি আমাকে বলতে পারলে যে আমি ওদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে যাব? তুমি বুঝতে পারছো না ইয়াদ যে মেয়েটা আমার কত বড় ক্ষতি করেছে? ইয়াদ একটা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিল, তারপর কয়েক সেকেন্ড পর চোখ খুলে ফেললো। আমি চাই না যে তুই আরো বেশি কষ্ট পাস। রূপসা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমি পরিষ্কার বুঝতে পারছি যে ভাইয়া তার বউকে অনেক বেশি ভালোবাসে, আর তুইও ভালো করে জানিস যে ভাইয়া কম্প্রোমাইজ করার মতো লোক না। এতদিনে যখন তার মনে নিজের জন্য জায়গা করে নিতে পারিসনি, তো এখন চেষ্টা না করাটাই ভালো। রূপসা এক হাতে চোখ মুছে নিল, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, মামনি বলেছে হাল না ছাড়তে। সে ওই মেয়েটাকে মেনে নেবে না। ওই মেয়েটাকে যে করেই হোক সে অভির জীবন থেকে সরাবেই। তারপর অভির কাছে আমাকে চুজ করা ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না। রূপসার কথা শুনে ইয়াদ ভীষণ রেগে গেল। সে কিছু বলতেই যাবে, তার আগে উর্মিলা দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, তোমাদের হলো নাকি আমি একাই চলে যাব? ইয়া দ্রুত পায়ে রূপসার রুম থেকে বেরিয়ে গেল। উর্মিলাকে কিছু না বলেই হুনহান করে চলে গেল। উর্মিলা ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে রইল। ওর আবার কি হলো? মুখটা অভি ভাইয়ার মতো করে রেখেছে কেন? উর্মিলা রূপসার দিকে তাকাতেই রূপসা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। চলো। তারা হল রুম পেরিয়ে ড্রয়িং রুমে আসার জন্য সিঁড়িতে পা রাখতে অলি বলে ওঠে, আপুরা তোমরা কোথায় যাচ্ছ? উর্মিলা অলির কণ্ঠ অনুসরণ করে অলির দিকে তাকায়। মেয়েটাকে দেখলেই তার ভালো লাগে। এরকম কিউট পিচ্ছি একটা মেয়ে তার গৌরব গম্ভীর মডিফাইয়ার বউ হবে, সেটা কি সে কখনো ভেবে পেয়েছে? অলি এক হাতে মাথার ওনাটা টেনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। উর্মিলা হালকা এসে বলে ওঠে, আমরা ভার্সিটিতে যাচ্ছি অলি। উর্মিলার কথা শুনে অলির মনটা খারাপ হয়ে যায়। কখন আসবে আপু? আমার তো একা একা ভালো লাগবে না। ভালো না লাগলে নিজের বাড়িতে চলে যাও না, থাকতে কে বলেছে? রূপসার কথা শুনে অলি আর উর্মিলা দুজনেই অপেক্ষা চোখে তাকালো। রূপসা, তুমি ওকে এইভাবে বলছো কেন? ও ভাইয়ার বউ, সে হিসেবে এটা ওর বাড়ি, ও নিজের বাড়িতেই তো আছে। অলি মুখে হাসি টেনে বলল, আপনাকে আমি ঠিক চিনতে পারছি না, যদি একটু পরিচয়টা দিতেন তাহলে বেশ উপকার হতো। আমি আবার আমার শত্রু আর বন্ধুর তালিকা করছি তো, এই আর কি। শেষের কথাটুকু অলি নিম্নস্বরে বলল, ও তোমাদের তো পরিচয়ই কখনো হয়নি। অলি, ও হচ্ছে রূপসা আপু, আমাদের একমাত্র ফুফাতো বোন। উর্মিলার কথা শেষ হতেই অলি কিঞ্চিত হেসে বলে ওঠে, ওহ এখন বুঝতে পারলাম, আসলে রূপসা আপু হয়তো নিজের বাড়িকে অনেক বেশি মিস করেছে, সেই জন্য আমাকে নিজের বাড়িতে যেতে বলছে। আমি ঠিক বললাম তো রূপসা আপু? অলির কথা শুনে রূপসা চোখ কটমট করে অলির দিকে তাকালো। রূপসা বুঝতে গেছে যে এই মেয়েটা ইস্ত্রে পাকা, নইলে এতটুকু মেয়ে তাকে এভাবে ঠেস লাগিয়ে বলতে পারলো না। অবশ্য তার জানা মতে মিডল ক্লাস মেয়েরা অকল্পক্ষই হয়। উর্মিলা অবশ্য কথাটা পজিটিভ ভাবে নিয়েছে। তুমি কি সত্যি তোমার বাড়িকে মিস করছো রূপসা আপু? উর্মিলার কথা শুনে রূপসার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। উর্মিলা, তুমি কি ইনডিরেক্টলি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? উর্মিলা হতভম্ব হয়ে গেল। সে কখন চলে যেতে বললো? নিজের বাড়িকে মিস করা কি অনুচিত নাকি? না রূপা আপু, এসব তুমি কি বলছো? আমি তোমাকে চলে যেতে বলবো কেন? তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কয়টা বাজে খেয়াল আছে? নুনাহারের কথা। তারা ড্রয়িং রুমের দিকে তাকায়। রূপসা উর্মিলাকে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। উর্মিলা তার পিছু পিছু চলে গেল। অলি বেচারি একা একা কি করবে বুঝতে না পেরে নিজের রুমের দিকে যেতে নিচ্ছিল। তখনই নুরনাহার তাকে ডাক দেয়, বৌমা তোমার কাজ না থাকলে এসো আমার কাছে। নুরনাহারের মুখে বৌমা ডাকটা শুনে অলি বড় সড় একটা ধাক্কা খেলো। তবে তাকে তো আর গিয়ে বলতে পারবে না যে আপনি আমাকে অলি বলেই ডাকেন। এসব ডাক নাম আমি নিতে পারছি না। অলি কথাগুলো মনে মনে ভেবে নিচে নেমে আসলো। শোনো বৌমা, একটু সাবধানে হাঁটাচলা করবে। এই সময় কিন্তু একদমই বেখেয়ালি হয়ে হাঁটা যাবে না। অলি উপরে নিচে মাথা নাড়ালো। নুরনাহার অলির মাথায় হাত রেখে বলল, চলো মায়ের রুমে গিয়ে গল্প করি। অলি চুপচাপ কাকি শাশুড়ির সাথে দাদুমণির রুমের দিকে চলে গেল। বিকেল বেলা অলি নুরনাহারের সাথে বসে গল্প করছিল। তুমি তো কিছু খেতেই পারছো না বৌমা, এরকম হলে কিভাবে চলবে? অলির হাতে থাকা কাস্টার্ডের বাটিটা টেবিলের উপরে রাখতে বলল, আসলে কাকিমা আমি খাওয়ার চেষ্টা করি কিন্তু খেতে পারি না। এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, একবারে খেতে না পারলে কিছুক্ষণ পর পর খাবে কেমন? অলি হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তখনই উর্মিলা আর রূপসা বাড়িতে ফিরে আসে। ওয়াও কাস্টার্ড, আমারটা কোথায় কাকিমা? উর্মিলার কথা শুনে নুরনাহার বলে, ফ্রেশ হয়ে আয়, তোরটা ফ্রিজে রাখা আছে। উর্মিলা মাথা নেড়ে চলে গেল। নুরনাহার রূপসার উদ্দেশ্যে বলল, ইয়াদ কোথায়? নিশ্চয়ই খেলাধুলা নিয়ে ব্যস্ত তাই না? না মামি, ও তো 2টা ক্লাস করেই অফিস চলে গেছে। চাক ছেলেটা একটু কাজে মনোযোগী হচ্ছে তাহলে। রূপসা মুখে কিছু বললো না, তবে সে অলির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা বয়সে তার থেকে অনেক ছোট, কিন্তু ভাগ্যটা তার থেকে অনেক বড়। এর জন্য হয়তো বলে ভাগ্যবতী হওয়াটা বেশি জরুরি। রূপসা মনে মনে কথাগুলো বলল। এদিকে রূপসাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অলি একটা মিষ্টি হাসি উপহার দিল। প্রতি উত্তরে রূপসা মুখ বাঁকিয়ে উপরে চলে গেল। অলির হাসি থেমে গেল। রূপসার মুখ বাঁকানো তার কাছে ভালো লাগেনি। আমি তার কি ক্ষতি করেছি? কেন আমাকে দেখলেই এরকম করে? শুধুই কি আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে বলে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? অলির ভাবনার মাঝে শাহনাজ বেগম আর রুনা খাতুন ড্রয়িং রুমে আসে। নুরনাহার, রাতের খাবারগুলো মেনুগুলো সব গুছিয়ে দিতে আমাকে হেল্প করো।
শাহনাজ বেগমের কথা শুনে নুন্নাহার উঠে দাঁড়ালো, তারপর তাদের সাথে কিচেনে চলে গেল। অলি চুপচাপ বসে আছে, তখনই আবারও কলিং বেল বেজে উঠলো। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই আলবির খালা আর মামার ফ্যামিলির লোকজন বাড়িতে প্রবেশ করলো। এত মানুষকে একসাথে আসতে দেখে অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। ঈশা এগিয়ে এসে অলিকে জড়িয়ে ধরে। অলি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ঈশা অলিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। কেমন আছিস অলি? অলি অবাক চোখে তাকিয়ে বলল, আমি তো ভালোই আছি, কিন্তু তোমরা সবাই হঠাৎ? সামিরা হালকা এসে বলল, আমরা নিজে থেকে হঠাৎ করে আসিনি অলি, বরং তোমরা হঠাৎ করে আমাদেরকে এনেছো। অলি একটা টোক গিলে গোল গোল চোখে তাকিয়ে আছে। অলির খালা আমিনা খাতুন এগিয়ে এসে অলির মাথায় হাত রেখে বললেন, আমরা তো বুঝতে পারছি না যে তুই কিভাবে এই বাড়ির বউ হয়ে গেলি। তুই কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবি? অলি কি বলবে খুঁজে পেল না। আসলে খালামণি, মামি, আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি। হঠাৎ করে আলবির কথা শুনে অলি দরজার দিকে তাকালো। আলবি এক হাতে ওভারকোট আর অফিস ব্যাগ, আরেক হাত পকেটে সোজা। দেখি বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। অবশ্য ক্লান্ত থাকাটাই স্বাভাবিক, সে অফিসে কাজ শেষ করে তাদেরকে এগিয়ে আনতে গিয়েছিল। আলবি সোজা ভেতরে এসে অলির পাশে দাঁড়ায়। অলির দিকে এক নজর তাকিয়ে বলে ওঠে, আজ থেকে প্রায় 3.5 মাস আগে অলির সাথে আমার দেখা। আমার বন্ধু রিফাতের বাড়ি ওদের বাড়ির কাছাকাছি। সেবার একটা দরকারে আমাকে আর দিহানকে রিফাতের বাড়িতে যেতে হয়েছিল। ঘটনাক্রমে ও স্কুলে যাচ্ছিল, সেই সময় আমি ওদের দেখেছিলাম। আর ওকে দেখার পর আমার মনে হয়েছিল যে ওই আমার জন্য পারফেক্ট চয়েস। ওকে দেখার জন্য আমি সবকিছু ছেড়ে বেশ কিছুদিন রিফাতের বাড়িতে ছিলাম। আমি ওর সামনাসামনি গিয়েও অনেকবার ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও বুঝতে চাইছিল না। একবার তো বলেই ফেললো যে ও আমাকে কখনোই বিয়ে করবে না। ওর কথা শুনে আমার মধ্যে ভীষণ ভয় লাগা কাজ করছিল। সেই ভয় থেকে এক পর্যায়ে গিয়ে আমি ওকে জোর করে বিয়ে করে ফেলেছিলাম। আমি জাস্ট নিশ্চিন্ত হতে চেয়েছিলাম। আলবির কথাগুলো কেউ হজম করতে পারলো না। এটা ঠিক যে আলবি নিজের ফিলিংস গুলো নিয়ে অনেক বেশি পজিটিভ, তাই বলে কাউকে কিছু না জানিয়ে একেবারে বিয়ে করে নেবে? আমিনা খাতুন চিন্তিত কণ্ঠে বললেন, এটা কোনো কথা? তাই বলে তুমি ওকে জোর করে বিয়ে করে নেবে? বিকজ আই লাভ হার। আলবির কথা শুনে অলি চোখ বড় বড় করে আলবির দিকে তাকালো। ঈশা কথার মাঝে বার হাত ঢুকিয়ে বলল, ভাইয়া তুমি তাহলে সেদিন অলিদের বাড়ির ঠিকানা জানতে চাইলে কেন? তোমার কথা অনুযায়ী তো ওদের বাড়ির অ্যাড্রেস তোমার জানার কথা, তাই না? আলবি কিছুক্ষণ ভেবে বলে ওঠে, ওদের বাড়ির লোকেশন আমি জানতাম, কিন্তু তিশার বিয়ের সময় একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেটার পর থেকে অলির সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওরা বাসা চেঞ্জ করে তো নিতে পারে, সেটা বিবেচনা করে ওদের লোকেশন জানার জন্য আমি তোর কাছে কল করেছিলাম। তিশা জিজ্ঞেস করলো, কিন্তু ভাইয়া তুমি ওকে জোর করে বিয়ে না করে আমাদেরকে বলতে পারতে। ওই যে ওর জেদের জন্যই আজকের মতো একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেদিন ও যদি আমাকে কথা দিত যে 3 বছর পর ও আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে ফোর্সফুলি ওকে বিয়ে করতে হতো না। যদি ওকে বিয়ে করার পর 3 বছর পর ওকে বাড়িতে আনার প্ল্যান ছিল। ঈশা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে 3 বছর অপেক্ষা করতেই পারতে না ভাইয়া? আফটার অল অলি একটা বাচ্চা মেয়ে। আলবি একটু সংকোচ বোধ করলো, কিন্তু তাকে এসব বলতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সে চায় না অলিকে বা বেবিকে নিয়ে কাউকে কিছু বলার স্পেস দিতে। চোখের সামনে বউকে ঘুরঘুর করতে দেখে আউট অফ কন্ট্রোল হওয়া অস্বাভাবিক কিছু নয়। সেদিন তিশার মেহেন্দির রাতে আমার সাথে তেমনটাই হয়েছিল, আর যার ফলস্বরূপ অলি বর্তমানে প্রেগনেন্ট। এখন আশা করি এই নিয়ে কারোর মনে আর কোনো প্রশ্ন নেই। কথাটা বলে আলবি দ্রুত পায়ে নিচে রুমের দিকে চলে গেল। আলবির কথাটা বোধগম্য হওয়া মাত্রই সবাই একসাথে অলির দিকে তাকালো। আসলে এটা ঠিক অলির চেহারার দিকে নয়, বরং অলির পেটের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে অলি আলগোছে ওড়না দ্বারা নিজের পেট আবৃত করে নিল। সবার চাহনি দেখে অলির ভীষণ লজ্জা লাগছে। বজ্জাত লোকটা এভাবে সবকিছু খোলামেলা বলে দিয়ে দিব্যি নিজের রুমে চলে গেল, কিন্তু অলির ইচ্ছে করছে এখানেই মাটি খুঁড়ে তার ভিতরে চলে যেতে। লজ্জার ঠেলায় পা দুটো জমে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। পার্টগুলো